বহুদিন ধরে বহু ব্যয় করে দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মিলিয়া, ঘর হতে শুধু দু পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি কালচার করতে, এত ভদ্র ফার্মার, এত ওবিডিয়েন্ট ফার্মার কিন্তু আমি দেখিনি। এই প্রথম 2025 সালে যে ফার্মে গিয়েছি সেখানে সত্যি তারা পলাইট, আরো কিছু শিখতে চায়, তারা ভালো কিছু করতে চায়। এই ধরনের ফার্মার কিন্তু উড়িষ্যা, মেদিনীপুরে নেই। তারা চাষ করতে হবে, জল কালচার নেই, মাছ ছেড়ে দিচ্ছে। হাই ডেন্সিটি 200 পিস ডেন্সিটিতে মাছ ছেড়ে দিচ্ছে, 4টে এরিয়েশন। আমি তো অবাক। উইথাউট শিডিউলের বাইরে তারা কাজ করছে, ফলে বেশ কিছু মানুষের জন্য কিন্তু আজকে কালচারটা ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু না, শ্রিপ ইন্ডাস্ট্রি আপনাদেরকে বলি 2030 সাল পর্যন্ত আপগ্রেড হতে চলেছে। 2030 পর্যন্ত আউটপুট আপনাকে নিতে হবে। আপনারা ট্যারিফের কথা বেশ কিছুদিন শুনেছেন না? ট্যারিফ লাগু করেছে আমেরিকা। ট্যারিফটা কি? ট্যারিফ হচ্ছে একটা বিদেশি শুল্ক। কোনো দেশ অন্য কোনো দেশ থেকে যখন পণ্য আমদানি করে তার উপরে যে শুল্ক লাগায় সেটাই হচ্ছে ট্যারিফ। আমেরিকা সেই কাঁচা মালের উপরে ট্যারিফ লাগাতে আমাদের কোনো কিন্তু অসুবিধা হয়নি। একটা দরজা বন্ধ হলে বহু দরজা খোলা রয়েছে, যার ফলে কিন্তু আমরা ইউরোপ কান্ট্রিতে, মধ্যপ্রাচ্যের আরো অনেক দেশে কিন্তু পাঠাতে পারবো 2026 সালে এই র মেটেরিয়ালস, অর্থাৎ সামুদ্রিক যে মেরিন প্রোডাক্ট, যার ফলে কিন্তু চিংড়ির দাম আশা করি কমবে না। ফলে চিংড়ির দাম বাড়বে, শুধু আমাদের কি উৎপাদনটা ঠিকঠাক করতে হবে। চাষটা ডিপেন্ড করে 3টে জিনিসের উপর। নাম্বার 1 এনভায়রনমেন্ট, নাম্বার 2 হোস্ট, নাম্বার 3 ডিজিজ, অর্থাৎ পরিবেশ, রোগবালাই এবং মাছ চিংড়ি বা হোস্ট। এই 3টে জিনিস। প্রথমত আমরা যদি এনভায়রনমেন্ট ধরি বা পরিবেশ ধরি, স্যার একটু আগে বলে গেলেন, এই পরিবেশের গুরুত্ব কিন্তু সবথেকে। চিংড়ির যে পেসিসটা, এই পেসিসের ব্রুডার আসে আমেরিকা, থাইল্যান্ড থেকে। অর্থাৎ এটা বন্যভাবে বা ওয়াইল্ড ভাবে আমাদের এই পাথর প্রতিমা, কাকদ্বীপ, গঙ্গাসাগর বা ভারত মহাসাগরেই পাওয়া যায় না। এটা পাওয়া যায় প্রশান্ত মহাসাগরীয় উপকূলবর্তী অঞ্চলে যে সমস্ত দেশ সেখানে। তাহলে প্রশান্ত মহাসাগরের দেশের যে ওই ভেনামি চিংড়িটাকে আমরা নিয়ে আসি বাই ফ্লাটে বা বাই শিপে এনে রাজীব গান্ধী কোয়ারেন্টাইন সেন্টার চেন্নাইতে কিন্তু সেগুলো সংরক্ষণ হয়, সেই কোয়ারেন্টাইনে থাকে। যেমন আমরা করোনাকালে যে কোয়ারেন্টাইন ছিল, কঠোর জৈব নিরাপত্তার মাধ্যমে ওই চিংড়িগুলোকে ওখানে টেস্টেড করে তারপরে বিভিন্ন হ্যাচারিতে পাঠানো হয়। কোস্টাল অ্যাকোয়াকালচার অথরিটি অফ ইন্ডিয়া দ্বারা সার্টিফাইড যে সমস্ত হ্যাচারিতে, সেখান থেকে তারা ব্রিডিং করায়। সেই পেসিসটা পরিবেশের বিরুদ্ধে এসে কিন্তু আমাদের এখানে চাষ করতে হচ্ছে। তাহলে আমাদের সচেতন হতে হবে, তাকে সেই প্রতিকূল পরিবেশকে অনুকূল পরিবেশ তৈরি করে দিয়ে তারপরে সেইটাকে আমরা সেখান থেকে প্রফিট করব। বাতাসের গতিপথ আমরা পরিবর্তন করতে পারি না, ভালোভাবে বাঁচতে পারে। জলটা এমন ভাবে প্রিপারেশন করবো যাতে মিসক্যারেজ না হতে পারে। চাষিদের হাতে কিন্তু চিংড়ির চারা গ্যারান্টি নেই, এমনকি যে ফিড সেন্টার দেবে সেটাও কিন্তু তারা নিজেরা ভালো চারা বলে নিয়ে আসছে, সেটাও কিন্তু তাদের হাতে নেই। ফলে আমাদের যেটা করতে হবে, যদি আমরা বাঁচার পরিবেশ তাদের ঠিক করে দিই, তাহলে কিন্তু আমরা সেখান থেকে বেনিফিট পাবো। এরপর আমাদেরকে বলি বি সিনসিয়ার, সিনসিয়ারিটি ইজ টু গেট টু ডিভাইনিটি। দ্য মাদার টেরিজা বলেছেন যে সচেতন হও, সচেতনতা হচ্ছে অমরত্ব লাভের দ্বার। তো সেরকম আমি বলবো বি সিনসিয়ার, সিনসিয়ারিটি গেট টু সাকসেস অফ ভেনামি কালচার। ভেনামি কালচার সম্বন্ধে যদি সচেতন না হন, তাহলে কিন্তু আপনি লস যাবেন। যেটা আমি বলবো, প্রত্যেকের কিন্তু রিজার্ভার রাখা দরকার। রিজার্ভার কি করে? ব্লাড ব্যাংকের মতো কাজ করে। একটা মানুষ অসুস্থ হলে সঙ্গে সঙ্গে ব্লাড ব্যাংক থেকে ব্লাড দিলে সে যখন সুস্থ হয়ে যায়। আমাদের চিংড়ি পুকুরে যখন চিংড়ি ভেসে যায়, চিংড়ির রোগ হয়, চিংড়ি বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হয়, ওই রিজার্ভ থেকে কিন্তু আমরা জল নিয়ে প্রথমত সেইটাকে আমরা সার্ভাইভ করতে পারি। প্রত্যেকে 1 একর জায়গার এগেনস্টে অন্তত 1000 স্কোয়ার মিটারের রিজার্ভার আপনারা রাখবেন।
স্টকিংটা আপনারা মাটির পুকুরে কোনো রকমে 50 পিসের উপরে যাবেন না।